কথাটা একজন বিখ্যাত সমাজকর্মী আমাকে স্মরণ করিয়ে দিলেন। বললেন যে যেদিন থেকে সাঁওতালদের চেহারা খারাপ হতে শুরু হয়েছে সেদিন থেকে উন্নয়ন শুরু হয়েছে। তো এবার আসি আমাদের ভালো থাকা ও ভবিষ্যৎ প্রজন্ম। এখানে এই যে দুটো মানুষের কথা বলছি আমি, লিবিক ও হেন্সেল, ভন লিবিক আর জুলিয়াস হেন্সেল। লিবিক বলেছিলেন যে এনপিকে তত্ত্ব, অর্থাৎ নাইট্রোজেন, ফসফেট এবং পটাশিয়াম, এই তিনটে হচ্ছে গাছের খাদ্য। এগুলোকে যদি আমি কৃত্রিমভাবে তৈরি করে জমিতে দেই তাহলে ফলন বাড়বে। তিনি সেটা করে দেখালেন। তারই প্রায় সমসাময়িক, তিনিও জার্মান একজন বিজ্ঞানী, জুলিয়াস হেন্সেল, তিনি বললেন যে আমরা যদি পাহাড় বিচূর্ণ করে আমরা যদি জমিতে দেই তাহলে ওই পাহাড় বিচূর্ণের মধ্যে যে খাদ্যপ্রাণ আছে এটাই গাছকে বাড়তে সাহায্য করবে। এটার নাম হচ্ছে রক ফসফেট। উনি বই লিখেছিলেন ব্রেড ফ্রম স্টোন। স্টোন মানে ওই যে রক ফসফেট, ওটা স্টোন গুঁড়ো করে রক ফসফেটের কথা বলা হয়েছে, শুনেছো তোমরা? হ্যাঁ, তো সেইটা কিন্তু এই হেন্সেল, জুলিয়াস হেন্সেল এই কথাটা বলেছিলেন। তিনি ব্রেড ফ্রম দি স্টোন একটা গ্রন্থ লিখেছিলেন। কিন্তু তখন এই কোম্পানির লোক, কারবারের লোকরা এতটাই বলশালী হয়ে উঠলেন এই লিবিগের কথা শুনে, তখন কারখানায় তৈরি করতে শুরু করে দিলেন। আর ব্রেড ফ্রম দি স্টোন যে বইটা আর দ্বিতীয়বার তাকে আর ছাপতে দেওয়া হয়নি। ছাপলে যদি কি বলবো, মানে কারবারে কিছু অসুবিধা হয়, সেই জন্য তারা এটা বন্ধ করে দিলেন। মানে হেন্সেল আরেকজনের নাম ইকুয়ালি ইম্পর্টেন্ট। লিবিককে বললাম আমি একটা কয়েনের মধ্যে একদিকে লিবিককে যদি রাখি, উল্টো দিকে আমাকে হেন্সেলকে দেখাতে হবে, কিন্তু তা নাহলে শিক্ষা সম্পূর্ণ নয়। আমি ওয়ান সাইড দেখাবো না, আমি একটা দিক দেখাবো না, আর একটা দিকও দেখাবো। এইবার যারা শুনছেন বা যারা বিচার করবার, তারা দুটোকে দেখে বিচার করবেন, একটাকে দেখে নয়। যেমন হেন্সেলের কথাটা তোমরা বাদ চলে গেছে। লিবিক শেষ জীবনে বলেছিলেন একটা কেঁচো যা করতে পারে একটা মানুষ তা করতে পারে না। এটা তো ওনার শেষ জীবনের একটা স্বীকারোক্তি। ফসল উৎপাদন বহু বিষয়ের উপর নির্ভর করে, মানে মাটির ধরন, গভীরতা, জল ধারণ ক্ষমতা, জৈব পদার্থ, মাটির অনুখাদ্য, মাটির অনুজীব। মাটির অনুজীবটা কি? 1 গ্রাম মাটিতে প্রায় 1 কোটির মতো জীবাণু থাকে। বিভিন্ন রকমের জীবাণু, ক্ষতিকারক, উপকারী, সমস্তটা মিলিয়ে থাকে। এবার এই জীবাণুগুলোই কিন্তু গাছকে খাবার যোগান দেয়। এই জীবাণুর যদি অভাব হয় তাহলে গাছ খাবারটা পাবে না। এবারে চাষ পদ্ধতি, কর্ষণের প্রকৃতি, এবার কর্ষণের ব্যবধান, মানে কদিন কর্ষণ করে কদিন বাদ দিয়ে আমি চাষটা করছি। একটা চাষ করার পরে আর একটা ফসল আমি কতদিন পরে আমি শুরু করছি, ব্যবধান। ভূমিক্ষয় কিরকম হচ্ছে, জমির ক্ষয়, জমিতে রোদ খাওয়ানো হচ্ছে কি হচ্ছে না, কতটা রোদ খাওয়াচ্ছি, জমিতে রস ধরে রাখা, এগুলো প্রত্যেকটা কিন্তু ফ্যাক্টর। মাইন্ড দ্যাট। আবহাওয়া, আর্দ্রতা, তাপমাত্রা, বৃষ্টিপাত, বায়ু প্রবাহ, বায়ু দূষণ, বিশ্ব উষ্ণায়ন, এদিকে ফসল নির্বাচন, মানে জাত, সময়, ফসলের মেয়াদ, এটা প্রাকৃতিক বীজ না অপ্রাকৃতিক বীজ। প্রাকৃতিক বীজ হচ্ছে দেশজ বীজ, অপ্রাকৃতিক বীজ মানে হচ্ছে হাইল্ডিং ভ্যারাইটি বা ক্রস করা বা জেনেটিক্যালি মডিফাইড বীজ বা অন্য দেশ থেকে পেরুর বীজ, রাশিয়ার বীজ, এগুলো আমাদের এখানকার বীজ নয়। ফসল মিশিয়ে চাষ করা হচ্ছে কিনা, পরিচর্যা কেমন করে করা হচ্ছে, আর বাইরের কৃষি উপকরণ কতটা ব্যবহার করা হচ্ছে, এতগুলো ফ্যাক্টর হচ্ছে না চাষ করতে গেলে, তাই তো? তাহলে আচ্ছা আমি যদি বলি যে 3টে তাসকে আমি কত রকম ভাবে সাজাতে পারি, 3টে তাসকে কত রকম ভাবে সাজাতে পারি? হ্যাঁ, 3 গুণ 2 গুণ 1
কত রকম হচ্ছে? 6 রকম। মানে এই স্পেড রাখলে, তারপরে ক্লাবস রাখলে, তারপরে হার্ট রাখলে, তারপরে ঘুরিয়ে ঘুরিয়ে তুমি দেখো 6 রকম সাজাতে পারবে। হ্যাঁ, এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল। এবারে এইখানে আমাদের কতগুলো ফ্যাক্টর হচ্ছে তাহলে? ফসল চাষে কতগুলো ফ্যাক্টর হচ্ছে? আমি যদি মিনিমাম 32টা ফ্যাক্টর ধরি, তাহলে 32 গুণ 31 গুণ 30 গুণ 29 গুণ 28 গুণ 27 গুণ 26 গুণ 25 গুণ করে করে 1, তাহলে কত ফ্যাক্টর হচ্ছে? আমি সেখান থেকে বেছে নিয়ে আমি শুধু এনপিকে দিয়ে চাষ, শুধু নাইট্রোজেন ফসফেট পটাশ দিয়ে চাষ। বোঝা গেল? প্রকৃতি এতগুলো ফ্যাক্টর নিয়ে কাজ করে, অনেক ফ্যাক্টর নিয়ে চলে, সেটা কিন্তু আজও আমরা তার সমস্ত রহস্য আমরা উদ্ঘাটন করতে পারিনি। এই এখানে একটা করেছিলাম, এই হচ্ছে ফ্যাক্টর, আর আমি শুধু সেখানে আমি এনপিকে নিয়ে কথা বলছি। ব্যাপারটা কতটা বৈজ্ঞানিক হলো? কতটা বৈজ্ঞানিক? সাধারণ জ্ঞান কি বলে? সাধারণ কি? আমি খুব কঠিন কথা বললাম? ফসল উৎপাদন করতে গেলে এতগুলো ফ্যাক্টর লাগে, তাহলে সেখান থেকে 32টা ফ্যাক্টর আমি কম করে ধরেছি। 32টা ফ্যাক্টর থেকে নিয়ে আমি শুধু 3টে ফ্যাক্টর দিলেই ফসল উৎপাদন সম্ভব? আমি এনপিকে দিলাম, জমিতে জল দিলাম না, হবে না। আমি এনপিকে দিলাম, আবহাওয়া যদি খারাপ হয় ফসল হবে না। আমি এনপিকে দিয়ে দিলাম, বেশি হয়ে গেল, গাছ নষ্ট হয়ে গেল। এখানে একটা কথা আছে, চিবির ঘুমানো, পাখির বিষটা। আগে না ফসফেট গঠিত সার হিসেবে ওই পাখির বিষটাটা ব্যবহার করা হতো গোটা ইউরোপে, এবং সেটা আসতো কোথা থেকে? সেটা আসতো একটা দ্বীপ থেকে, পেরুর কাছে। এই দ্বীপটা দেখো, এই পাহাড় প্রমাণ পাখির বিষটা 1849 থেকে 1874 প্রচুর পরিমাণে সরবরাহ করা হয়েছে। পাখির বিষটাতে নাইট্রোজেন আছে 10 থেকে 20%, ফসফেট আছে 10 থেকে 30%, আর পটাশিয়াম আছে 3%। এক ধরনের পানকৌড়ি জাতীয় পাখি, তারা ওখানে বাসা থাকতো, ওখানে থেকে থেকে ওই তাদের বিষটা ত্যাগ করে গেছে হাজার হাজার লক্ষ লক্ষ বছর ধরে। এই যে পানকৌড়ি টাইপের পাখি, এইটা এই মানব বর্ধিত দ্বীপ। এরপরে 1800 সালের শেষ দিকে আমেরিকা একটা আইন করলো যে ওই যেগুলো পেরু নিচ্ছে না, ওই দ্বীপগুলো সব আমাদের। মানে কিছু না, ঠিকাদারির মতো ব্যাপার আছে, যে ওখান থেকে বিষটা তুলতে গেলে আমেরিকাকে দিতে হবে, জাহাজে করে সব মাল আসবে। এরপরে ওটা কমে গেল, ওই ফসফেটের ব্যাপারটা, রাসায়নিক ফসফেট শুরু হয়ে গেল। এইখানে বেসিক্যালি দুজন শয়তান লোকের ছবি আমি দিয়েছি, যদিও নোবেল পেয়েছিল, কিন্তু বেসিক্যালি আমার মধ্যে শয়তান। ফ্রিটজ হেবার, জার্মান একজন কেমিস্ট, তিনি অ্যামোনিয়া আবিষ্কার করেছিলেন বলে তার মানে নোবেল দেওয়া হয়েছিল। কৃত্রিমভাবে অ্যামোনিয়া তৈরি করতে পেরেছিলেন। আর তার সহযোগী ছিল কার্ল বস্ট। এই দুজনে মিলে, মানে জার্মানরা কিন্তু বরাবরই মানে এই বিস্ফোরক তৈরিতে 1 নম্বর। তা ওনাদেরকে ওই বিস্ফোরক তৈরির কাজে লাগানো হলো প্রথম বিশ্বযুদ্ধের সময়। এখানে লেখা আছে ওনারা গ্যাস তৈরি করেছিলেন নানা রকম, মানে সৈন্যদের গুলি চালিয়ে মারলে গুলি অনেক খরচা হয়ে যাবে, মানে এক একটা গুলিতে এক একটা লোক, তার থেকে যদি আমি গ্যাস দিই তাহলে অনেক কম খরচে মারা যাবে। জার্মান সেনারা ক্লোরিন গ্যাস যুদ্ধরত ফরাসি সৈনিকদের ওপরে স্প্রে করে 1100 জন সৈনিক মারা যায় এবং 7000 সৈন্য মারাত্মক জখম হন। ফ্রিটজ হেবার নোবেল পান রসায়ন। এটা কেমন বিজ্ঞান? 1915-তে এটা হয়েছিল, আর 1918-তে এটা পেয়েছিলেন। তো এবার ওনার স্ত্রী কার্লা হেবার, উনি বলেছিলেন যে এই কাজটা তুমি করো না। বলছে না, আমি এখন দেশপ্রেমিক একজন বিজ্ঞানী, আমার দেশের লোককে রক্ষা করার প্রাথমিক কর্তব্য। বললেন যে কিছু মানুষ তো, অন্য মানুষ তো মারা যাবে, তারাও তো মানুষ, তারা যদি এই দেশেরও হয়, বলছে না তারাও তো আমাদের দেশের নয়, তারা তো অন্য দেশের মানুষ। এই শোকে কার্লা হেবার গুলি চালিয়ে নিজে সুইসাইড করেছিল, মানে তার হাজব্যান্ডের এই কর্মকাণ্ডের জন্য। ডু ইউ নো দ্যাট? উনি যখন মারা যান
তখন আমেরিকার একটা পত্রিকাতে ওনার সম্বন্ধে বেরিয়েছিল, এই সেই লোকটা, যে লোকটা মানুষ মারার গ্যাস তৈরি করতো, এরকম একটা হেডিং বেরিয়েছিল। আমার কথা না, সেই 1900 সালের প্রথম দিকের কথা। তার সঙ্গে ছিল কার্ল বয়। এদের আমাদের সব কেমিস্ট্রি বইয়ে খুব ভালো করে লেখা আছে, কিন্তু এদের লাইফটা কি করেছে, এরা কত মানুষকে মারার জন্য কাজ করেছেন। বিজ্ঞান তো মানবতার কথা বলে, কিন্তু এদের বিজ্ঞান, রসায়ন বিজ্ঞানের নোবেল দেওয়া হয়েছিল এই লোকগুলোকে, ওই ফ্রিটজেবারকে। পিসি পড়াতে গিয়ে কেউ রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলেনি, নিশ্চয়ই কেউ বলেনি, তাই না? কিন্তু রবীন্দ্রনাথ মানে তার সমাজ চিন্তার কথা কেউ বলেননি। রবীন্দ্রনাথ সভ্যতার সংকট লিখেছিলেন 1941 সালে। তাতে উনি বলেছেন যে আমরা যে অন্ধ অনুকরণ করছি পাশ্চাত্য সভ্যতা, পাশ্চাত্যকে যে নকল করছি, এই সভ্যতা আমাদের কাল হবে ভারতবাসীর পক্ষে। 1922 সালে রবীন্দ্রনাথ একটা বক্তৃতা করেছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে, রবারি অব দি সয়েল। রবারি অব দি সয়েল মানে হচ্ছে সম্পদের বিত্তহরণ। সয়েল মানে এখানে মাটি নয়, সয়েল মানে সম্পদ, সমস্ত সম্পদ। তাতে তিনি পরিষ্কার লিখেছিলেন ওই একই কথা, যে সভ্যতা আমরা আজকে গ্রহণ করতে চলেছি পাশ্চাত্য অনুকরণে, ভারতবর্ষের পক্ষে অনুকূল নয়। সোজা কথা এটা বলি। এবার দেখি, এবার এই যে আমরা মেরু প্রদেশ গলে যাচ্ছে, বিশ্ব উষ্ণায়ন হয়েছে, হ্যাঁ, এই যে ছবিটা লন্ডনে 25শে জুলাই, এটা হচ্ছে 2019 সালে, এইটা 38 ডিগ্রি টেম্পারেচার হয়েছিল। এটা খালি গায়ে যাচ্ছেন মেট্রো রেলে একজন, খালি গায়ে মেট্রো রেলে যাচ্ছে একজন, এই যে, হ্যাঁ। আর এখানে আসামে বন্যা হয়েছে। এইটা কি আমরা চাইছি? এই বিশ্ব উষ্ণায়ন কিন্তু আমাদের জন্য হয়েছে, ম্যানমেড। এবং আমরা যেভাবে এগোচ্ছি, সেই রবীন্দ্রনাথের কথা ধরেই বলি, আমরা যেভাবে এগোচ্ছি তাতে কিন্তু আমাদেরও সংকট অনিবার্য। এই ছবিটা আমাদের খুব দেখানো হয় মাঝে মধ্যে। আমরা বলি, দেখো রাসায়নিক সার এবং এই সমস্ত নতুন উন্নত জাতের বীজ যদি দিয়ে যদি চাষ করা না হয়, তাহলে এইরকম দুর্ভিক্ষ হবে। এখন এই 1943 যে ফেমিন, যেটাকে বাংলায় 50-এর দুর্ভিক্ষ বলা হয়, 50-এর মন্বন্তর, সেটা 1176, দুটো মন্বন্তর, অনেক মন্বন্তর হয়েছে, দুটো প্রমিনেন্টের কথা বলছি, এটা লাস্ট আর কি, শেষ দিকের মন্বন্তর 1943। আর ওটা হচ্ছে বাংলাতে কত হচ্ছে, মানে 1350 এরকম একটা হবে বাংলা সালে, ওই 50 ওই কারণে। তো এখন আর মন্বন্তর দুর্ভিক্ষ বলা হয় না। যারা একটু খবর রাখেন তারা এটাকে কেউ দুর্ভিক্ষ বলেন না, এখন এটাকে বলা হয় মানে মাস মার্ডার বা গণহত্যা ইংরেজরা ঘটিয়েছিল। মন্বন্তর নয়, ইচ্ছাকৃত গণহত্যা, মানুষকে খাবার না দিয়ে পিষে মেরে ফেলা। 35 লক্ষ মানুষের কাছাকাছি মারা গিয়েছিল কলকাতাতে, এবং ভাত নয়, একটু ফ্যান দাও গো মা, এই বলেই তারা এসছিল। কাতারে কাতারে মৃতদেহ শুয়ে পড়েছিল। শেঠ শুক্লাল করোনারি হসপিটাল, যেটা আমরা দেখি, তাদের বরাদ দেওয়া হয়েছিল এই মৃতদেহগুলোকে সৎকার করার জন্য। সম্ভবত প্রতি মৃতদেহ 5 টাকা করে ছিল। সেই মৃতদেহ সৎকার তারা করেছিলেন, এবং প্রচুর অর্থ তারা, ওই যে আজকে পিজি হসপিটালের যে নামকরণটা হয়েছে, তারা কিন্তু হসপিটালে টাকা দিয়েছিলেন। শেঠ শুক্লাল করোনারি শুক্লাল যে এই মৃতদেহ সৎকার করে যে টাকাটা, সেই টাকাটা পিজি হসপিটালে দিয়েছিল। মৃতদেহ সৎকার করে ইংরেজরা টাকা দিয়েছিল। এবার আচ্ছা, সত্যি কি খাদ্যের অভাব হয়েছিল? তাই কি? এটা মাথায় তুরপুন দিয়ে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে খাদ্যের অভাবের জন্য দুর্ভিক্ষ। অমর্ত্য সেনের নাম কে কে শোনেনি? যে খাদ্য উৎপাদন বাড়ানো আর সব মানুষের খেতে পাওয়া সরল রৈখিক নয়। তার মানে আমি প্রচুর উৎপাদন বাড়ালাম, তার মানে যে সবাই খেতে পাবে তা নয়। ক্লিয়ার? এই করোনা পরিস্থিতিতে 65 লক্ষ টন খাবার নষ্ট হয়ে গেছে। কেউ জানো? সেগুলো দিয়ে অ্যালকোহল তৈরি করার কথা হচ্ছে আর কি। সবাই খেতে পায় না।
মানে ভারতবর্ষের সমস্ত জায়গাতে খাবার কিন্তু পৌঁছানো যায়নি। এখানে অধ্যাপক সেন বলছেন, ভারতে খাদ্য উৎপাদন বাড়ানো সত্ত্বেও প্রায় 37 কোটি মানুষ দুবেলা খাবারই জোগাড় করতে পারে না। আর পৃথিবীর কোনো দুর্ভিক্ষ খাদ্য উৎপাদন কমের জন্য হয়নি। এই গবেষণাটার জন্যই উনি নোবেল পুরস্কারটা পেয়েছেন। খাদ্য উৎপাদন বাড়ালেই সবাই খেতে পাবে নয়, আর খাদ্য উৎপাদন কমের জন্য পৃথিবীতে দুর্ভিক্ষ হয়নি। উনি প্রায় পৃথিবীর মানে বড় বড় দুর্ভিক্ষ, প্রায় 25টা দুর্ভিক্ষ নিয়ে মানে বিস্তারিত গবেষণা করেছিলেন। 1943 সালেও যখন দুর্ভিক্ষ হয়েছিল, তখন সরকারি ডেটা তথ্য বলছে পর্যাপ্ত খাবারের পরিমাণ কিন্তু কম ছিল না, ভালোই ছিল, খাবার মজুদটা ঠিক ছিল। সরকারি তথ্য বলছে, রাজনৈতিক তথ্যের কথা বলতে পারবো না, সরকারি তথ্য এটা বলেছে। সেটা চার্চিল তখন প্রাইম মিনিস্টার ছিলেন আর কি, তিনি দেখিয়েছিলেন তার যে মানে পলিসিগুলো ছিল তাতেই কিন্তু মানুষের না খেতে পাওয়ার যথেষ্ট মানে সম্ভাবনা ছিল। ভারতে ক্ষুধা সূচকে 119 খানা দেশের মধ্যে 103 নম্বর পজিশন। আমরা কিন্তু প্রচুর উৎপাদন করি, এগুলো কিন্তু আমার তথ্য নয়। আচ্ছা, আমেরিকাতেও প্রচুর মানুষ আছে, প্রায় 30 কোটি মানুষের মধ্যে 2 কোটি মানুষ দুবেলা খাবার জোগাড় করতে পারে না, কিন্তু মানে একবেলা পারে তো একবেলা পারে না। ইউরোপের অনেক দেশ আছে সেখানে মানুষ দুবেলা খাবার জোগাড় করতে পারে না। রোমানিয়া আছে একটা বড় দেশ তার মধ্যে। এইখানে এই যে 1 ইঞ্চি মাটি তৈরি হতে 1000 বছর সময় লাগে, আর সেই মাটিকে আমরা ধ্বংস করতে পারি 5-6 বছর রাসায়নিক সার, আগাছানাশক, কীটনাশক দিয়ে। এই যে বলেছি মাটি অনুখাদ্যের অভাবে মানুষের নানা রোগ হয়, এটা একজন ইংরেজ উদ্ভিদ বিজ্ঞানী আমাদের দেশে নিযুক্ত হয়েছিলেন ভারতবর্ষের কৃষি ব্যবস্থাটাকে ভালো করবার জন্য, স্যার অ্যালবার্ট ওয়ার্ড, নাম শুনেছ? 1925 সালে তিনি এখানে 20 বছর কাজ করেছিলেন। 1925 সালে তিনি একটা ভবিষ্যৎবাণী করেছিলেন যে মাটি যদি অসুস্থ হয়, মাটিতে যদি উপযুক্ত খাদ্যপ্রাণ না থাকে, তাহলে মানুষও অসুস্থ হবে। কিরকম? মাটিতে জিঙ্ক, আয়রন, লোহা, মলিবডেনাম সব আছে তো, কপার। এখন রাসায়নিক সার দেওয়ার ফলে কি হচ্ছে, মাটিতে এইগুলোর অসাম্য দেখা দিচ্ছে। এই অসাম্য দেখা দেওয়ার জন্য মাটিতে অনুখাদ্য কম থাকছে এবং ফসলেও কিন্তু অনুখাদ্য কম থাকছে, যার ফলে মানুষের রোগ। মানে এই অনুখাদ্যগুলোর অভাবের জন্য। এটা 1925 সালের ভবিষ্যৎবাণী, ভাবো তো। আমাদের ভালো থাকার চাবিকাঠি এই যে আমি বলেছি যে আমরা গ্রাম না শহর, আমরা মাটির বাড়িতে থাকি না পাকা বাড়িতে থাকি, ফ্ল্যাট থাকি না মাটির বাড়িতে থাকি, আমরা কায়িক পরিশ্রম করি, পশুপালন করি, গভীর সমুদ্রে মাছ ধরি না ধরি না, এই তো। হ্যাঁ বলেছে ওরা আমাকে। আচ্ছা, জঙ্গল নির্ভর মানুষ আমরা করি কিনা, আমরা ফাটকাবাজির সাথে যুক্ত কিনা, আমরা খেলোয়াড়, অভিনেতা, কলম পেশা করি কিনা, আমরা ডেলি প্যাসেঞ্জারি করি কিনা, রাত্রিকালীন নাইট ডিউটি করি কিনা, এইগুলো কিন্তু সবটাই এই যে শিশুরা কাদায় মাখে কিনা, লাল দিয়ে লেখা আছে। আচ্ছা, এই যে ভ্যাকসিন নিয়ে এত কথা হচ্ছে না, এখন নিরপেক্ষ বিজ্ঞানীরা বলছেন ভ্যাকসিন তো কদিন আগে হয়েছে, তার আগে মানব সভ্যতা অনেকদিন আগে। পৃথিবীতে মানুষ ছাড়া আর ভ্যাকসিন কেউ নেয় না, বাঘকে কেউ ভ্যাকসিন দিচ্ছে না, হাতিকে কেউ ভ্যাকসিন দেয় না, জিরাফকে কেউ ভ্যাকসিন দেয় না, তাই না? তো বলছে যে এই যে মাটি, আমরা যত প্রকৃতির কাছাকাছি থাকবো তত আমাদের মানে রোগ প্রতিরোধ শক্তি বাড়বে। আর এই যে শিশুরা যে কাদা মাখে, কাদার সঙ্গে যে বিভিন্ন ব্যাকটেরিয়া থাকে, ওটাও আমাদের শরীরে ইমিউনিটি বাড়ায়। আমার কথা না, কিন্তু কাদা যদি শিশুরা না মাখে, যে শিশুরা তাদের মধ্যে কিন্তু ইমিউনিটিটা কম হবে। এরপরে আমরা কি খাবার খাচ্ছি, আমরা বিষমুক্ত খাবার খাচ্ছি, আমরা কোন পাত্রে রান্না করছি, আমরা প্লাস্টিকের বোতলে জল খাচ্ছি কিনা, আমরা প্লাস্টিকের বোতলে ভাঁড়ে চা খাচ্ছি কিনা, আমরা সপ্তাহে একদিন উপবাস করি কিনা, আমরা চিনি খাই না গুড় খাই, আমরা দাঁতের মাজন কোনটা ব্যবহার করি, দাঁতের মাজনটা কি শরীরের পক্ষে উপকারী, দাঁতের মাজনের জন্য প্রচুর বিজ্ঞাপন থাকে, নানা রকম ব্রাশ আছে, সুইং বল দিচ্ছে, এই দিচ্ছে। তো এবার দাঁতের মাজন
করা সত্ত্বেও দাঁতের ডাক্তারখানাগুলোতে একদম ভিড় উপচে পড়ছে। আর দাঁতন করি কিনা, বিহারে এখনো 25 রকমের দাঁতন বিক্রি হয়। জৈব খাবার খেলেই কি শুধু ভালো থাকা যাবে? কোন রান্নাতে কোন লবণ ব্যবহার করছি, কোন পাত্রে আমি রান্না করছি, খাবারের মোড়কটা কি থাকছে, গুঁড়ো মশলা না বাটা মশলা, কোন চাল খাচ্ছি, লাল চাল খাচ্ছি না চকচকে চাল খাচ্ছি, এগুলো কিন্তু সব কটা আমাদের ভালো থাকার সাথে যুক্ত। আচ্ছা, রিফাইন্ড চিনি হচ্ছে বলা হয় মানে হোয়াইট পয়জন। রিফাইন্ড সুগারকে বলা হয় হোয়াইট পয়জন, কারণ ওই চিনির ওই চকচকে দানাটা তৈরি করার জন্য অনেক রকমের রাসায়নিক ব্যবহার করতে হয়, তবেই ওই চিনির দানাটা তৈরি হয়। আগে আজ থেকে 30-40 বছর আগে আমি ছোটবেলায় দেখেছি রেশনে না লাল চিনি পাওয়া যেত, লাল গুঁড়ো চিনি পাওয়া যেত। সেই চিনিটা কিন্তু আনরিফাইন্ড র চিনি, দ্যাট ইজ সেফ। আর এখন যে চিনির মধ্যে প্রচুর ওই চকচকে চিনির মধ্যে প্রচুর রাসায়নিক দিয়ে ওটাকে বানানো হয়েছে, ওই ক্রিস্টাল, ওটা কিউবা প্রথমে ব্যাপারটা তৈরি করে। এবার দেশি তুলোর জামা না, এটা বিটি কটন, দিস ইজ নট আমাদের দেশি কটন, এটা প্রাকৃতিক তুলোর জামা নয়। এটা যতই দেশি কটনের জামা আমি 1000 টাকা দিয়ে কিনি না কেন, এটা কিন্তু বিটি কটন। আবার বিটি কটন নিয়ে ক্লাস আবার আলাদা করতে হয়, আবার একটা বিটি কটন নিয়ে শুধু আলাদা ক্লাস, জিএম ক্রপ নিয়ে না, সিনথেটিক তুলো। বাড়িতে পোষ্য আছে কিনা, মানে আপনার ভালো থাকাটা নির্ভর করে আপনার বাড়িতে কোনো পাখি আছে কিনা, কোনো কুকুর আছে কিনা, বিড়াল আছে কিনা, গরু আছে কিনা, এটা ভালো থাকা কিন্তু তার সাথে যুক্ত, মনে রাখবেন। একক পরিবার না যৌথ পরিবার, এইগুলো কিন্তু সবটাই আমাদের ভালো থাকার সাথে যুক্ত। আমাদের ভোগবাদী সমাজ ব্যবস্থা, লোকতান্ত্রিক সমাজ ব্যবস্থা, এইটাই হচ্ছে যত গন্ডগোলের মূলে। ওই যে রবীন্দ্রনাথের কথা বলেছি, সভ্যতার সংকট, রবারি অব দি সয়েল বলেছি, তার মূলে কিন্তু এই লোকতান্ত্রিক সমাজ ব্যবস্থা। মানে আমি কত তাড়াতাড়ি বড়লোক হব, এই বড়লোক হওয়ার বাসনা, উদগ্র বাসনা আমাদের এই সমাজ পরিবেশকে ধ্বংস করে দিয়েছে। দেখো আমি কত জিনিস কিনবো, কত পণ্য কিনবো, হ্যাঁ, তার মধ্যে কৃষকরা কিন্তু এর বাইরে নয়। তা আমরা বলছি যে ওই কালিদাস যে ডালে ছিলেন ওই ডালই কেটেছিলেন, আজকে আমরা সবাই কালিদাস। কিন্তু কেন? যে মাটি আমি তৈরি করতে পারবো না, সেই মাটিতে আমি রাসায়নিক সার দিয়ে আমি নষ্ট করে দিচ্ছি। আমি 5 বছরের মধ্যে রাসায়নিক সার দিয়ে নষ্ট করে দিচ্ছি। আগে 15 কেজি সার দিয়ে না, আগে 1 কেজি সার দিয়ে, এই 1970-এর দশকে 1 কেজি সার দিয়ে তুমি 15 কেজি তুমি ফসল তুমি পেতে। এখন 15 কেজি সার দিয়ে 1 কেজি পাও। এটা কি বিজ্ঞান? সিম্পলি এটা কি বিজ্ঞান? এটা অর্থনৈতিক ভাষায় বলা হয় যে ল অফ ডিমিনিশিং রিটার্ন। ওটা যদি বাড়াও রাসায়নিক সার, তাহলে ওটা কমবে আস্তে আস্তে। আলুতে যা রাসায়নিক সার ব্যবহার করা হয় আমাদের বর্ধমান, হুগলি, মেদিনীপুর, সেটা হচ্ছে প্রতি হেক্টরে 1750 কেজি প্রায়। বিশ্বে কোথাও এত সার দেওয়া হয় না। আমরা সার ব্যবহারে ভয়ঙ্কর এগিয়ে আছি আর কি, ভয়ঙ্করভাবে। তো এইটা হচ্ছে আমাদের গন্ডগোল। আমরা চাষের জমি বেচে গ্রামের মানুষ গ্রাম ছেড়ে শহরমুখী, এগুলো হচ্ছে খারাপ জায়গা, খুব খারাপ জায়গা। এইখানে থাকতে হবে, এইখানে থাকলেই মোক্ষ লাভ। কিরম মোক্ষ লাভ? গ্রাম থেকে ছেলে চাকরি পেয়েছে, শহরে থাকে। শহরে একটা কলকাতাতে ফ্ল্যাট না কিনলেই হচ্ছে না, একটা গাড়িও কিনতে হবে। একটা ফ্ল্যাট কিনেছে, গাড়ি কিনেছে, এবং গ্রামে বেশি আসে না। গ্রামে কেউ থাকে নাকি? গ্রাম একটা বসবাস করার জায়গা। গ্রামের বাড়িতে আছে, বাবা মাটা আছে, তা ওই শহরের ফ্ল্যাটে মাকে নিয়ে যায় না, কারণ মার সামনের দাঁতটা উঁচু তো বেরিয়ে গেছে, আবার কালো রঙের দেখতে, ওই জন্য মাকে ফ্ল্যাটে নিয়ে যায় না। আর বাবাকে নিয়ে যায় না কেন? বাবার আমার মতো বড় টাক পড়ে গেছে, রোগা, এরকম করে হাঁটতে পারে না, ওই জন্য বাবাকে ফ্ল্যাটে নিয়ে যায় না। ডু ইউ নো দ্যাট? এইটাই সমাজ ব্যবস্থা। এখন কি ভয়ঙ্কর সমাজ ব্যবস্থার মধ্যে আমরা রয়েছি। আরে চাষের কথা পরে, এই যে সামাজিক অবক্ষয় কি সাংঘাতিক ভাবে শুরু হয়েছে, তোমাদের একটু খোঁজ খবর রাখলেই বুঝতে পারবে। এটা কোনো সভ্য সমাজ হতে পারে না। টিভিতে বিজ্ঞাপন দিয়ে আমরা বলে দিচ্ছি ওইটাই বৈজ্ঞানিক জিনিস। সে জল থেকে শুরু করে ঠান্ডা পানীয় থেকে শুরু করে, এইটাই হচ্ছে আগ্রাসী মনোভাব। কি করে তোমার পকেট থেকে পয়সা বের করে যাওয়া যায়। টিভি কাকে বলে?
টিভি এমন একটি ইলেকট্রনিক মাধ্যম যাহার দ্বারা জনগণের পকেট থেকে অর্থ কি করিয়া অতি দ্রুত বাহির করিয়া নেওয়া যায় তারই একটি যন্ত্র ব্যবস্থা। আর একটা টিভি কাকে বলে? যাহার মাধ্যমে অন্যের পরিবারের কেচ্চা ধারাবাহিকভাবে সন্ধ্যেবেলায় বিতরণ করা হয়, যার নাম সিরিয়াল, তাই না? তার মাঝে মাঝে আমার পকেট কাটিবার জন্য নানা রকম মনোমোহনী পণ্যের বিজ্ঞাপন দেওয়া হয়, সেটা দেখে যাতে আমি আরো পণ্য কিনতে পারি। এই পণ্য কেনাটা নিয়েই যত ঝামেলা, এই ভোগবাদী আমাদের সামাজিক ব্যবস্থা। আচ্ছা, এখানে আসি। আমি রাসায়নিক সার দিলাম, কৃষককে বড়লোক হতে হবে, পোকা মারা বিষ দিলাম। আচ্ছা, আপনারা বিষ বলবেন, ওষুধ না। পেস্টিসাইডের বাংলা কখনো ওষুধ হতে পারে না। পেস্টিসাইড হুইচ কিলস, পেস্টকে যারা কিল করে, ওষুধ না, বিষ। পোকা মারা বিষ, ইঁদুর মারা বিষ। ইঁদুর মারা ওষুধ আবার কি? গাছ মারা ওষুধ আবার কি? সব বিষ। এই বিষটা দিচ্ছে আমার পোকাকে তাড়াতে হবে, পোকা তাড়ানোর জন্য, পোকা মারার জন্য আমি দিলাম। কিন্তু আমার বেগুনটা 1000 মানুষের মধ্যে পৌঁছে গেল, বিষযুক্ত বেগুন। মানে আমার বড়লোক হওয়ার তাগিদের যে কুফলটা, সেটা 1000 মানুষের মধ্যে পৌঁছে গেল। এটাকে বিজ্ঞান বলবে? ওই 1000 মানুষের মধ্যে কিছু লোকের ক্যান্সার হবে। সে তোমার বেগুনটা না খেয়ে ওর বেগুনটা না, ওর বেগুন খাচ্ছে তো বেগুন, বা যাই হোক একটা কিছু খাচ্ছে, তার পয়সাটা কি কৃষক দেবে না? তাহলে এটা কেমন বিজ্ঞান? আর চাষ করতে গেলে আমি দীর্ঘ 20 বছর জৈব কৃষির সাথে যুক্ত ছিলাম, কৃষি প্রশিক্ষণ কেন্দ্র ফুলিয়াতে। সেখানে দেখেছি চাষ করতে গেলে একদানা রাসায়নিক সার লাগে না, একদানা কীটনাশক লাগে না, একদানা কোনো বাইরের থেকে কোনো বীজও কিনতে লাগে না। আমাদের দেশের যা বীজ আছে সেটা দিয়ে লোককে ভরপেটে একদম গলা পর্যন্ত খাইয়ে দেওয়া যাবে। প্রবলেমটা হচ্ছে আমাদের এইখানে, এই যে বিষ আমার 100 কিলোমিটার দূরের আমার খাবারের মধ্যে পৌঁছে গেল, তাই না? আজকে যে খাবারটা আমরা খেলাম, সেই খাবারটা যদি আমরা পরীক্ষা করি তাহলে কিন্তু ওটা অখাদ্য হয়ে যাবে, ওটা কিন্তু খাওয়ার উপযুক্ত নয়। কিন্তু চালের মধ্যে অনেক হেভি মেটালস আছে, সবজিতে অনেক কীটনাশক আছে, এগুলো পাবো আমরা, কিন্তু আমরা পরীক্ষা করছি না তো। সুতরাং ভালো তো বিনামূল্যে খাবারে বিষ। উত্তর দাও, কি উত্তর আছে? বিগত 5000 বছরের মধ্যে একটা ফসল বা একটা প্রাণী আমাদের মধ্যে যুক্ত হয়নি, মানে গৃহপালিত প্রাণী হিসেবে, যার দুধ খাবো নতুন করে, হয়েছে? তাহলে আমরা বলছি কৃষির নাকি অনেক উন্নতি করেছি আমরা। ধান চাষের শুরু 10,000 বছর, গম চাষও 8,000 বছর, আলু সবেদা সব দক্ষিণ আমেরিকা থেকে এসছে, তুলো আমাদের দেশে বহু বছরের, প্রায় 7-8 বছরের ইতিহাস তুলো। টমেটো দক্ষিণ আমেরিকার, ভুট্টা দক্ষিণ আমেরিকা এবং চায়না, 2 জায়গার। সবই মানে 5000 বছরের আগের থেকে কেস চলছে। তারপরে নতুন করে কি নিয়ে এসছি আমরা? কি নিয়ে এসছি নতুন করে? এই তো নয় যে আমরা গরুর দুধের পাশাপাশি আমরা শুয়োরের দুধও খেতে শুরু করিনি তো? তাহলে আমরা বলছি কৃষির নাকি আমরা অনেক উন্নতি করেছি 5000 বছরে। কি করেছি আমরা? আমাদের পূর্বপুরুষরা যা করে দিয়ে গেছে তার উপরে আমরা এক চুলে এগোতে পারিনি। হ্যাঁ, আমরা করেছি, রাসায়নিক সার ও কীটনাশক বিক্রিটা অনেক বাড়িয়েছি, এবং রাসায়নিক সার কীটনাশক খেতে পারবে এরকম কিছু বীজ তৈরি করেছি। সেই বীজ দিয়ে ফলন বাড়িয়ে আমরা বলছি কৃষির উন্নতি করেছি। আসলে আমাদের দেশের সম্পদকে আমরা ভালোবাসতে শিখিনি, ভালোবাসতে কেউ শেখায়নি। যে আমাদের দেশের এই বিপুল সম্পদ, এই সম্পদকে আসুন আমরা পাশ্চাত্য চশমা ফেলে দিয়ে নিজের চশমা দিয়ে দেখি আমাদের কি বিপুল ঐশ্বর্য। দেখাচ্ছি আমি। এখন আমরা এই পর্যন্ত খাই, রোগ কিন্তু প্রচুর। আগে যখন এত খাবার ছিল না তখন এত রোগও ছিল না, খাবারটাই শত্রু বলেছি। মৌমাছি আর পরাগ মিলনকারী পোকার সংখ্যা ব্যাপকভাবে কমে যাচ্ছে। মৌমাছি যেদিন পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে, মানুষ বেশি দিন থাকবে না। এই যে আমি এনপিকে দিলাম, আমার যদি মৌমাছি যদি না থাকে, পরাগ মিলনটা যদি না হয়, তাহলে ফলটা তো হবে না। এখন সেই কাজটা মানুষ করছে। পটলে নিজেরা হাত দিয়ে সকালবেলা
ফুল ছোঁয়াচ্ছে, কাঁকরোলে ফুল ছোঁয়াচ্ছে। আজকে যদি এটা সর্ষেতে করতে হয়, আজকে যদি এটা আমে করতে হয়, দিন এগিয়ে আসছে, ব্যাপক পরিমাণে পরাগ মিলনকারী পোকার সংখ্যা কমে গেছে। এটা সায়েন্টিফিক এভিডেন্স। যে আমরা বিষগুলো ব্যবহার করি, পাঞ্জাব হচ্ছে সবুজ বিপ্লবের লীলাক্ষেত্র। সেখানে যে সমস্ত গর্ভবতী মায়েরা যারা কীটনাশক নিয়ে হ্যান্ডেল করেছিল, মানে স্প্রে করিয়েছিল, স্প্রে ঢেলে দিয়েছিল, ফসলের পাশ দিয়ে যাতায়াত করেছিল, বাড়িতে কীটনাশকের জিনিস হ্যান্ডেল করা হয়, তাদের সন্তানদের এই সমস্ত ক্যান্সারগুলো হয়েছে। এগুলো প্রচার মাধ্যমে আসে না। এগুলো প্রচার মাধ্যমে আসলে কীটনাশকের কথাটা, ভয়াবহর কথা মানুষ জেনে ফেলবে। কীটনাশক যদি ব্যবহারটা কমে যায়, এটা উন্নতির লক্ষণ। যদি মনে করো রাসায়নিক সার কীটনাশক দিয়ে চাষ করাটা বিজ্ঞান, তাহলে এটাও অবশ্য বিজ্ঞান বলবে, এটাও কিন্তু উন্নতির লক্ষণ। উন্নতি তোমাকে মানতে হবে। রাসায়নিক সার কীটনাশক দিয়ে ফলন যেমন বেড়েছে, আবার ফলন কমে গেছে। আগে 15 কেজি পাওয়া যেত 1 কেজি দিয়ে, এখন 15 কেজি সার দিয়ে 1 কেজি পাওয়া যায়। সেটাকেও যদি বিজ্ঞান বলে মানো, এটাকেও বিজ্ঞান এবং প্রগতি বলে মানতে হবে। এটা প্রগতি, দিস ইজ প্রগতি। সবুজ বিপ্লব। বাতিন্দা জেলায় ঘরে ঘরে ক্যান্সার, তার মধ্যে কীটনাশক একটা অন্যতম কারণ। একটা ট্রেনের নাম পাল্টে গেল ক্যান্সার এক্সপ্রেস। এটা যদি প্রগতির লক্ষণ হয়, অতি অবশ্যই রাসায়নিক সার এবং কীটনাশক তোমরা দিতে পারো আর কি। অনেক আছে ভূপাল গ্যাস ট্র্যাজেডি। এটা পৃথিবীর মধ্যে সব থেকে বড় এনভায়রনমেন্টাল ডিজাস্টার। কারখানাতে একদিনের মৃত্যু হয়েছিল 3000, পরে কয়েক লক্ষ মানুষ পঙ্গু হয়ে যায়। তারা এখনো ক্ষতিপূরণ পায়নি। কোম্পানির মালিক বিদেশে চলে যায়, এখন অন্য কোম্পানি সেটা অধিগ্রহণ করে নিয়েছে। আগে ছিল ইউনিয়ন কার্বাইড, এখন অন্য কোম্পানি নিয়ে নিয়েছে। তারা বলছে আমরা তো করিনি কিছু, ও তো যে কোম্পানি করেছে তার সাথে বুঝুন, আমরা তো নেই, আমরা তো নতুন নিয়েছি না কোম্পানি, সে যে করেছে তার সাথে বুঝুন। কাজের বিচার। এজেন্ট অরেঞ্জ, আগাছানাশক থেকে খুব সাবধান। ভিয়েতনাম যুদ্ধের পরে ভিয়েতনামে ওই 24D 2452 দুটো মিশিয়ে এজেন্ট অরেঞ্জ স্প্রে করা হয়েছিল গ্যালন গ্যালন, মানে জঙ্গলের গাছপালাকে পরিষ্কার করার জন্য, যাতে ওপর থেকে কে কে লুকিয়ে আছে গুলি করা যায় আমেরিকান প্লেন থেকে। এখনো গর্ভবতী মায়েরা এখনো বিকলাঙ্গ সন্তানের জন্ম দেয়, আজ 40 বছর পরেও। আগাছানাশক। হ্যাঁ, যে আমরা তো ডাল খাই, আমরা প্রোটিন ডাল, মানে বিপুল পরিমাণে ডাল আমরা কানাডা থেকে আমদানি করি। মটর ডাল, মুসুর ডাল কানাডা থেকে আমদানি করি। এই ডাল কিন্তু ওরা খায় না। ডাল হচ্ছে ভারতীয় কালো লোকেদের জন্য ওরা তৈরি করে। এবং মুসুর ডাল কাটার আগে মুসুর ডালে একটা আগাছানাশক স্প্রে করে, সেটার নাম হচ্ছে গ্লাইফোজেট, ওয়ান অফ দি ডেডলিয়েস্ট কেমিক্যালস ইন দ্য ওয়ার্ল্ড নাও। ঘাস মারা বিষ, রাউন্ড আপ যেটা, সেই গ্লাইফোজেট স্প্রে করে যাতে একবারে মুসুর ডালটা শুকিয়ে যায়, ওদের বড় বড় মেশিনে কাটতে সুবিধে হয়। এবার তাহলে এটা নিশ্চয়ই জানো, যদি কোনো কীটনাশক একদম ফসল কাটার আগে যদি স্প্রে করা হয়, তাহলে কিন্তু সেই কীটনাশকের অবশেষটা ফসলের মধ্যে প্রচুর পরিমাণে থেকে যাবে। তাই থেকে যায়। আর বিদেশের জিনিস আমাদের এখানে কোনো টেস্টিং হয় না, ওই ডালটা কোনো টেস্টিং হয় না। বিদেশ থেকে এসছে তো, এত ভালো জিনিস, ওটা টেস্টিং কেন করবো আর কি, তাই টেস্টিং হয় না। তা আমরা সেই ডাল বাজারে চলে আসে। এবার বিজ্ঞান প্রমাণ করেছে সেই গ্লাইফোজেট আমাদের শরীরে ক্যান্সার থেকে শুরু করে নানা ধরনের রোগ তৈরি করে, তার মধ্যে কিডনি ফেলিওর। আমি তো দেখেছি 14 বছরের ছেলে ডায়ালিসিস হচ্ছে, এটা কিন্তু ব্যাপক বেড়ে গেছে গ্রামে গঞ্জে। 20 বছরের ছেলে ডায়ালিসিস হচ্ছে, ক্যান্সার তো হচ্ছেই। তো আরেকটা হচ্ছে ডায়াবেটিস, গ্লাইফোজেটের কারণে ডায়াবেটিস। যে ডাল আমি খাচ্ছি সেই ডালে যদি সামান্যতম গ্লাইফোজেট আমার শরীরে যদি আমার প্রবেশ করে থাকে, তাহলে শরীরে যে ইনসুলিন তৈরি করার যে পদ্ধতি, সেই ইনসুলিন তৈরি করার পদ্ধতিটা বন্ধ হয়ে যায় এই গ্লাইফোজেট, সেটা প্রমাণিত। আমাদের ডাক্তারবাবুদের সিলেবাসে এখন এসব ঢোকেনি। তো এটা সুতরাং এই বিদেশের ডাল থেকে সাবধান। ডাল মানে কিন্তু চকচকে ডাল মানে কিন্তু বিদেশের ডাল। একবার পার্লামেন্টে বলল যে এই ডাল খুব মানে সাংঘাতিক, ডাল থেকে খুব সাংঘাতিক বিপদ বেরিয়েছিল খবরের কাগজে। ঠিক তার 15 দিন পরে বেরোলো, না বিদেশের ডাল পরীক্ষা করে বলা হয়েছে এখন ভালো। গ্লাইফোজেটে কি কি আছে? আচ্ছা, গ্লাইফোজেট শ্রীলঙ্কায় নিষিদ্ধ,
করা হয়েছে ক্যান্সারের জন্য। আর আমাদের দেশের সমস্ত সরকারি খামারে গ্লাইফোসেট নিষিদ্ধ, এই আমাদের ডিরেক্টর সাহেব করেছেন। এখানে গ্লাইফোসেটের জন্য, গ্লাইফোসেট শরীরে ঢুকলে কি কি আছে, ক্যান্সার, গর্ভপাত, বিকলাঙ্গ সন্তান, মাটির অণুজীব, কেঁচো, ব্যাঙ, সমস্ত জলজ প্রাণীর মৃত্যুর। স্পাইনা বিফিডা, এটার একটা রোগ। স্পাইনা বিফিডা হচ্ছে মানে ঝুঁকে থাকা, মানে একটা শিশু জন্মানোর কয়েক বছর পরে সে ঝুঁকে ঝুঁকে চলবে, তারপরে সে মারা যাবে আর কি। স্পাইনা বিফিডার সংখ্যা কিন্তু ভারতবর্ষে বেড়েছে, এটা প্রথম আর্জেন্টিনায় প্রথম পাওয়া যায়। আর এইখানে ডিউনি হুইট, এই যে ভদ্রলোককে দেখা যাচ্ছে, ইনি মনসান্টোর বিরুদ্ধে মামলা করেছিলেন, প্রায় 29 কোটি জরিমানা করা হয়েছিল মনসান্টোকে। এখন মনসান্টো নেই, অন্য কোম্পানি অধিগ্রহণ করে নিয়েছে, বায়ার নিয়ে এসছে। কারণ এই ভদ্রলোক মালি ছিলেন আমেরিকাতে, উনি বলেছেন মনসান্টো যদি জানতো যে এই ঘাস মারা বিষটা ক্যান্সার করে সেটা বলতে পারতো, ওরা কিন্তু জানতো, তা জেনে শুনে ওরা কেন বলেনি। এই তথ্য গোপন করার জন্য এই ডিউনি হুইট উনি মামলা, আরো আমেরিকাতে প্রচুর মামলা ঝুলছে। আমাদের দেশে তো এসব নিয়ে কেউ মামলা করে না, এই ব্যাপারে কেউ সচেতনও নয়। আমার উদ্দেশ্য কিন্তু ধান চাষটা প্রাইমারি নয়, আমার উদ্দেশ্য হচ্ছে যে ভবিষ্যৎ প্রজন্মকে আমরা কি করে ভালো রাখবো, সেইটা কিন্তু আমার মূল উদ্দেশ্য বলা। তার মধ্যে ধান চাষ আসবে। আপনি কি চান? পরিবারের চিকিৎসা ব্যয় কমাতে, সুস্থ জীবন, উৎপাদন ধারাবাহিক রাখতে, চাষের উৎপাদন ব্যয় কমাতে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য পৃথিবীটাকে বাসযোগ্য রাখতে। এটা কি চাও? ওই যে স্বাস্থ্যবিধি মেনে চলা, যতদূর সম্ভব কৃত্রিম খাবার থেকে দূরে থাকা, বাড়ির তৈরি খাবার গ্রহণ, শারীরিক পরিশ্রম করা, সম্ভব হলে শহরে না থাকা। আর যদি আপনি কৃষক হন তাহলে বাইরের সমস্ত কৃষি উপকরণ কেনা বন্ধ। এই গরুটা কিন্তু দেশি গরু, হ্যাঁ, চেহারা কেমন, ভালো তো, হলস্টিন জার্সি নয় কিন্তু। লুক, দিস ইজ ইন্ডিয়ান কাউ। হলস্টিন জার্সির কথা কেউ বলেন? সবাই হলস্টিন জার্সি, এটা কি পাল্লা দিতে পারবে তো? হ্যাঁ, আমাদের দেশের জিনিস, এইটাই আমাদের ভালোবাসতে শিখিনি, শেখাইনি। নিচেরটা গির, ওপরটা রেড সিন্ধি। এই গরু থাকলেই ডিলার, গরুর গোবর দিয়েই আপনার জমিতে চাষ হবে। ধানে চলে আসি আমি। গান্ধীজি 1935 সালে হরিজন পত্রিকাতে বলেছিলেন যে মিল যেগুলো বসানো হচ্ছে সেই মিলগুলো কিন্তু চকচকে চাল দেয়, আর এই চকচকে চাল খাওয়া মানেই ভারতবাসীর স্বাস্থ্যহানি। তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন। আজকে কেমন হয়েছে? আমরা সব চকচকে চাল খাচ্ছি না? হ্যাঁ, এবং চকচকে চাল খেয়ে আমাদের শারীরিক অসুস্থতা অনেকভাবে বেড়েছে। তাই বলেছি, ওই যে কাটা চিহ্ন দিয়েছি, চকচকে চাল বাদ দিয়ে লাল চাল। বেগুনি পাতার ধান, এই পাতাটা হচ্ছে অ্যান্থোসায়ানিন আছে। অ্যান্থোসায়ানিন মানে হচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট। খাদ্য মানেই হচ্ছে ওষুধ, এটা আমাকে মানতে হবে। খাদ্যই ওষুধ, খাদ্যই পথ্য, যদি সেটা ঠিক হয়। এই পাতাটা আমরা বড়া করে খাই, এটা অ্যান্টি ক্যান্সার পাতা। এর চালটা কালো, ওটা গুচ্ছ ধান, খেজুরের ছড়ির মতো ধানটা হয়, ওটা কোমল, ঠান্ডা জলে চালটা দিয়ে রাখলেই ভাত হয়ে যায়। এটা কোনো বৈজ্ঞানিকের আবিষ্কার না, এটা প্রকৃতির দান, আসামের ভ্যারাইটি। এটা অনেকগুলো ভ্যারাইটি আছে, যেমন মুড়ি হয়, কোমল চাউল তৈরি করা যায়, চাউল বলে কোমল চাউল। তা কোমল চাউলের জন্য অনেকগুলো ভ্যারাইটি আছে। ওটা হচ্ছে যুগল ধান, একটা ধানে দুটো চাল হয়, পাওয়া যায়। চালের বিভিন্ন রং, কত রকমের চালের রং? আমরা শুধু সাদা রংটাই জানি, বাকি কত রকমের রং? হ্যাঁ, লালচে আছে, লালচে কালো আছে, হলুদাবো আছে, সবুজ রঙের চাল আছে, এটা এখানে দেখানো হয়নি। সবুজ রঙের চাল আছে, পিঙ্ক কালারের চাল আছে। যত আমি কালার্ড রঙিন ফসল আমি খাবো, ততই সেটা আমাকে শরীরে অনেক বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা দেবে। যেমন গাজর, বিট, কুমড়ো, রঙিন ফসল, এই রঙিন চাল। পৃথিবীর সব থেকে পুষ্টিকর চাল কালাভাত, এটা পশ্চিমবঙ্গে আমি ইন্ট্রোডিউস করেছি 2008 সালে, উড়িষ্যা থেকে নিয়ে আসি। লালচে কালো চাল, চালটা ধোয়ার জলটা এরকম লাল জল বেরোবে, ভাতটা একটু আঠালো, সুগন্ধি চাল, পায়েস, খিচুড়ি, অ্যান্টি ডায়াবেটিক।
ওষুধের মতো করে রোজ যদি কেউ খেতে পারে, দেখি তো, হ্যাঁ, ক্যাচ ক্যাচ, ওটা সাটিয়া। কেরালা সুন্দরী, কেরালা সুন্দরী এটা পুরুলিয়া ভ্যারাইটি, এটা হচ্ছে 150 টাকা কেজি। ক্যান্সারের ওষুধের থেকে কম দাম। একটু দেখে নাও, পশ্চিমবঙ্গ এই মুহূর্তে হাইয়েস্ট প্রডিউসার অফ কালাভার ইন ইন্ডিয়া। হলো, আমরা বছর বছর ধান কিনি কালা নামক ভ্যারাইটি, যেটা সিদ্ধার্থ মানে গৌতম বুদ্ধ এই চালের পায়েস খেয়েছিলেন, ইতিহাসবিদরা বলেন। সেই কালা নামক চাল আমার বললে আমার গায়ে কাটা দিয়ে ওঠে। এটিসি ফুলিয়াতে আছে ভ্যারাইটিটা, এখনো উত্তরপ্রদেশে চাষ হয়, 2600 বছর আগের পুরনো। আর আমরা বছর বছর বীজ কিনতে যাচ্ছি। চাষি বীজ রাখতে জানে না, বীজ কোম্পানির কথা এগুলো। ডান দিকে আলেকজান্ডার দি গ্রেট ভারত জয় করতে এসেছিলেন, পারেননি, ফিরে যান। ফিরে যাওয়ার সময় তিনি বাসমতি চাল নিয়ে গিয়েছিলেন এবং ধান নিয়ে গিয়েছিলেন। রাস্তায় ব্যাবিলনে তিনি মারা যান, কিন্তু তার মাস্টারমশাই জগৎ বিখ্যাত বৈজ্ঞানিক, দার্শনিক, সাহিত্যিক, প্রবন্ধকার অ্যারিস্টটল কাছে পৌঁছয় গ্রিস, যেখানে ধান কোনোদিন চাষই হতো না, তিনি ওই সেই যেটা পৌঁছেছিল তার নাম দিয়েছিলেন অরুজা। আর 300 বছর পরে সেই অরুজা থেকে ধানের সায়েন্টিফিক নাম এলো অরাইজা স্যাটিভা। আমাদের দেশের ফসল বৈচিত্র্য, ধানে আমাদের বাংলাতে ছিল 5500 ভ্যারাইটি। কেরালার সুন্দরী, বহুরূপী, মধুমালা, বহুরূপী, বাংলা পাটনায়, পাটনায়, দুধেশ্বর, লাল দুধেশ্বর, চিংড়ি হুলি, ঝিঙে শাল, রূপশাল, সীতাশাল, গোবিন্দভোগ, রাধা তিলক, কবিরাজ শাল, ভূতমুড়ি, কেলাস, কালীচম্পা, ভূতাই শাল, অজস্র নাম। বাংলাদেশে একজন আমাকে একটা গান শুনিয়েছিলেন টাঙ্গাইলে, তিনি একসাথে 250 ধানের নাম গান করে নাচতে নাচতে বলে গেলেন। আর তিনি প্রায় 100 মাছের নাম বলে একটা গান করলেন। ভারতে 82,726টা ভ্যারাইটি ছিল, আমাদের পূর্বপুরুষরা তৈরি করে গেছেন, তারা নির্বাচন করে গেছেন এই ধান দেখে দেখে। আর এই ধানটা ভালো তো, এটা চাষ করি, এটা ভালো তো, ওটা চাষ করি, এই করে 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 ধানের নামগুলো তারা দিয়ে দিয়েছিলেন। 82,726টা। তো এখন যে নতুন ভ্যারাইটি বলছি না, লাল স্বর্ণ, পাটনায়, রত্না বলছি না, যারা এরকম ভ্যারাইটি তৈরি করছে ব্রিড করে, ক্রস করে, তখন আমি জিজ্ঞেস করি, আচ্ছা ব্রিড করে যে চরিত্রটা পাওয়া গেল নতুন ভ্যারাইটি, এইটা কি 82,726টা ভ্যারাইটির কোনোটাতে কি ছিল না? এটা কি নতুন হলো? মানে এটা 727 নম্বর কি ভ্যারাইটি হলো? উত্তরই নেই, জানেই না। তা আমরা সেই লুপ্ত মানে আমাদের সম্পদকে উদ্ধার করে তার মূল্যায়ন করে দেখেছি যে দেশি ধান ফেলনা নয়, অবজ্ঞার নয়। গমের ভ্যারাইটি হচ্ছে 38,000, ভুট্টার ভ্যারাইটি 7,261টা, জোয়ার 18,000, ছোলা 16,000, বেগুন 3,868। সব ধানের ফলন কম। কমন সেন্স কি বলে? সব থেকে বড় জ্ঞান সাধারণ জ্ঞান, কিন্তু সাধারণ জ্ঞানটা এখন অসাধারণ। কমন সেন্স ইজ ভেরি আনকমন। এখন কমন সেন্সটা বেশি পাওয়া যায় না লোকের মধ্যে। সবাই ফলন কম না, সবার ফলন বেশি। সবার ফলন বেশি বলতে পারি না, কমও বলতে পারি না, তার মধ্যে সব রকমই থাকবে না। সব ভারতবাসী কি কালো? সব ভারতবাসী কি ফর্সা? তাহলে দেশি ধান মাত্রে সব দেশি ধান বেশি কম ফলনের হয়ে গেল কি করে? এটা কারা বললো? যারা বলেছে তারা কি বিজ্ঞান মেনে কথা বলেছে? কোনো কাজ করে কথা বলেছে? বিজ্ঞানের কোন একটা জায়গা যেখানে কোনো রকম কাজ না করে শুধু থালকো ফোকটে একটা কথা বলে দেওয়া হয়েছে, হচ্ছে ধানের সম্বন্ধে, ভারতীয় ধান সম্বন্ধে কোনো গবেষণা না করেই বলা হয়েছে সেগুলোর সব ফলন কম। 1762-66 সাল তামিলনাড়ুর কালাকাট্টুর, চিমাঙ্গল, সোনমাড়ু এই সমস্ত গ্রামে 130টা গ্রামের গড় ফলন ছিল 12.5 টন পার হেক্টর। আমাদের সর্বাধিক এখন ধানের ফলন রাসায়নিক দিয়ে 6 টন পার হেক্টর, হাইল্ডিং ভ্যারাইটি, ওটা 12.5 টন। 130টা গ্রামের গড় ফলন হচ্ছে 12.5 টন, দেখা আছে ইংরেজ আমলের নথি। এরপরে পশ্চিমবঙ্গের ওনার বাড়িতে গিয়েছিলাম, যোগেশচন্দ্র পানি মহাশয়ের বাড়ি, মেদিনীপুর জেলাতে। 1949 সালে ভারত সরকার একটা পুরস্কার দিয়েছিল কৃষি পণ্ডিত যারা
বেশি উৎপাদন করতে পারে। তিনি ভারতবর্ষের কৃষি পণ্ডিত। অভিমান ধানটা আমি পেয়ে গেছি। সেই অভিমান ধানের ফলন হচ্ছে 6.9 টন পার হেক্টর। ভারত সরকার তাকে পুরস্কার দিয়েছে দেশি ধান। আর তারপরে বলছে 1966 সালে দেশি ধানের ফলন কম। ভারত সরকারের নথি থেকে বলছি, এগুলো সরকারি নথি। এরপরে বিশ্ববরণ্য একজন সায়েন্টিস্ট ডক্টর R.H. রিচারিয়া, এখানে আছে রিচারিয়া, মধ্যপ্রদেশের সরকারি গবেষণা, এটা R.H. রিচারিয়া। তিনি দেখুন, নয়না কাজল, পিউরি লোচাই, নাগপুর গুরমাটিয়া 7 টনের ওপর ফলন 1971 সালে দেশি ধান। মধ্যপ্রদেশ কৃষি বিভাগ থেকে পাবলিশড হয়েছে। তা দেশি ধানের ফলন কম। আর আমাদের কেরালা সুন্দরী, কেশব শাল, মেঘাডম্বুর, মধুমালা এগুলো 5 টনের বেশি, 6 টন তো হয়, লেগে আছে। দেশি ধানের ফলন কম। বীজও কিনতে হবে না। হ্যাঁ, এতে খরচা নেই, শুধু জৈব সার দিয়ে হবে, কোনো রাসায়নিক সার লাগবে না, কোনো রোগ পোকা লাগবে না। এই এত রোগ পোকা পড়তে হবে না, রোগ তো লাগেই না ছাই। আমাদের এডিসি ফুলিয়াতে 400 ভ্যারাইটিতে রোগ পোকা নেই যা রেজিস্ট্যান্ট। সব ধানের ফলন কম, পাকতে বেশি দিন লাগে, শুয়ে পড়ে। সেই তথ্যটা কোথায় আছে? কোথায় আছে এই তথ্যটা? যারা বলেন দেশি ধানের ফলন কম, কোথায় সেই তথ্যটা আছে? লিখিত আকারে চাই, বই আকারে চাই, পাবলিশড ফিগার চাই। মুখে চায়ের দোকানের কথা বললে হবে না। ওটা 85 দিনের ধান, 85 ডেজ। ধান কাটা হয়ে গেছে, ধান সাটিয়া। আচ্ছা, এই ফসলটা কে চেনে? এটা কেউ চেনে? এই উপরের এটা কেউ চেনে? ফলসা আমাদের পশ্চিমবাংলারই একটা ফসল, একটা ফল। 150 টাকা কেজি বিক্রি হয় যখন ওঠে। এটা কি? গাব। এটা কি? কেন্না। এটা কি? নোড়। টক ফল। আমরা জানি না এগুলো, আমরা বিদেশি ফসলটা খুব ভালো চিনি। এই দেখুন দেশি বেগুন, হ্যাঁ, হাইব্রিড না, সব দেশি বেগুন। দেখো, প্রত্যেকটা দেশি বেগুন। এই বেগুনটার ওজন 800 থেকে 900 গ্রাম। একটা গাছে 3টে করে বেগুন হয়। আবার কেটে নিতে হয়, ভেঙে নিতে হয়, আবার নতুন ফুল এসে আবার দেয়, নাহলে ভেঙে যাবে গাছ। এটা কাশির বেগুন বলে। আর বাকি বেগুনগুলো ওয়েস্ট বেঙ্গলের বেগুন, সব কটা, কোনো হাইব্রিড না। বীজ তোমরা রাখতে পারবে, বীজ মোটামুটি 100-200 বছর চলবে, বীজটা রাখা যদি ঠিক হয়। যেমন ওই আলেকজান্ডার দেখালাম। কালার্ড ভুট্টা। আমাদের এক কৃষক, তিনি প্রায় 70টা বেগুনের জাত মেনটেন করেন। এই বিভিন্ন জাতের বেগুন, এরকম লঙ্কার জাত মেনটেন করে, টমেটোর জাত মেনটেন করে। সাবেক দেশি ধানই প্রাণ। ফলন 6 টন থেকে 30 মন প্রতি বিঘা। 6 মন থেকে 30 মন। কমও আছে, বেশিও আছে। এবছর এটা 33 শতকে প্রায় 10 মন ফলন হয়েছে। সাটিয়া বিশাল ফলন হয়েছে, বড়তেও করা যায়। ধানের জমিতে এত রকম পাখি থাকে। ধান আমরা অ্যাজোলা দিয়ে চাষ করি, ওই যে অ্যাজোলা, ফ্লোটিং অ্যাজোলা। এটা জমিতে জৈব সার দেয়, নাইট্রোজেন দেয়, পটাশিয়াম দেয়, অনুখাদ্য দেয়, জমিতে জল ধারণ ক্ষমতা বাড়ায়, জৈব সার দেয়। আর কি চাই? শুধু অ্যাজোলা দিয়ে চাষ করি। তার আগে আমরা গোবর সার দিয়েছি, খোল দিয়েছি, এখন আর দেই না, দেওয়ার দরকার হয় না। কারণ জমিটাতে আমরা রাসায়নিক দেই না, যার ফলে জমিটা আমরা উর্বর রাখতে পেরেছি। জমিকে অনুর্বর করার একটি উদাহরণ দাও। জমিকে অনুর্বর রাখার একটি উদাহরণ দাও, রাসায়নিক সার দেওয়া। জমিকে অনুর্বর করার আরেকটি উদাহরণ দেওয়া, ঘাস মারা বিষ প্রয়োগ। আমরা তো ওইসব দেই না, যার জন্য জমি আমাদের উর্বর। বিষবিহীন জলমগ্ন ধান জমিতে হাঁস পালন করলে অনেক লাভ দেয়। হাঁসের বিষটা হচ্ছে ধানের জমিতে কাজে লাগে। আর হাঁস খুব ভালো নিড়ানি করতে পারে, কিন্তু বিনা পয়সায় নিড়ানি হয়ে যায়। ধানের সঙ্গে যদি মাগুর মাছ চাষ করি, সব থেকে বেশি লাভ। ওই যে কোমর জলে, গলা বুক জলে দেশি ধান, তখন কোনো মডার্ন ভ্যারাইটি হবে না। হাইল্ডিং ভ্যারাইটি আমি বলি না, আমি বলি আধুনিক জাত হবে না। মাগুর মাছের দাম এখন 1000 টাকা কেজি। 1000 টাকা কেজি মাগুর মাছ। সেই মাগুর মাছে দেখুন 10 কাঠা জমিতে 10 মাসে তোমরা 80,000 টাকা পেতে পারো। এতটা লাভদায়ক। ধানের জমিতে প্রচুর মাছ পাওয়া যায় বিনা পয়সায়, প্রোটিনের সোর্স। ধানও করবো, মাছটাও পেয়ে যাবো। মাছটা আমাকে কিনতে হতো না, বিশেষ করে জলমগ্ন জমিগুলোতে। প্রায় 47 রকমের মাছ পাওয়া যেত। ধানের শীষ দেখো, কেরালা সুন্দরী, বহুরূপী, মধুমালা, নাগেশ্বরী, এরকম শীষ তোমার কোনো তথাকথিত হাইল্ডিং ভ্যারাইটি এরকম শীষ দেখাতে পারবে? দেখাও দেখি। আমি এরকম চ্যালেঞ্জ কৃষকদের ছুড়েছি
যে আপনারা যদি কোনো মানে আধুনিক জাতের ধানের শীষ যদি 10 থেকে 12 গ্রামের ওজনের যদি 5টা শীষ আনতে পারেন, আমি আপনাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেব। 10 লাখ, সেটা একদম লেখাপড়া করে থাকবে, এবং সেটা জৈব সার দিয়ে চাষ করতে হবে। এগুলো জৈব সারের শীষ। চুবা মানে চিটে চিটে। যে পরিমাণে থাকে এই ধানে হয় মানে 1 কুইন্টাল ধান হতে 100 গ্রাম চিটে করে বা 50 গ্রাম চিটে করে, মানে এক দেশি ধানে করে। হ্যাঁ, 5 বছর ধরে দেখছি। এই যে রায়গঞ্জে ভট্টদিঘি 2014 সালে দেখো, ওপরে হচ্ছে কেরালা সুন্দরী বহুরূপী, এটা হচ্ছে হাইল্ডিং ভ্যারাইটি CR 1020। দেখো, এটা হাইল্ডিং ভ্যারাইটির শীষ, ওরাই পছন্দ করে দিয়েছে, সব থেকে বড় শীষটা দিয়েছে। সেই চাষি যার ছবি, তিনি এখন পুরোটা আর CR করেন না, তিনি এটা দেখার পরে তিনি ওই কেরালা সুন্দরী করেন। দেখো বহুরূপী, কেরালা সুন্দরী আর লাল স্বর্ণ, দেখো লাস্টেরটা MTU 7029 শীষ, সবকটাই জৈব সার দিয়ে করা। কিন্তু এগুলো সব আমারই তোলা ছবি, আমারই করা কাজ, পুরোটা আমার ছবি, আমারই লেখা, আমারই গবেষণা। এত রকমের চালের রং, খাড়া বেগুনি পাতার ধান চাল রং, অগ্নিমান মানে লাল রং। বাজারে দাম কত জানো তোমরা? এই ধরনের লাল চাল বিক্রি হচ্ছে 150 টাকা কেজি অ্যামাজনে, দেখে নিও, চিংড়ি হুলি। তার থেকে এটা অনেক ভালো স্বাদের অগ্নিমান। অ্যামাজনে 150 টাকা লাল চাল, আর কালা ভাত 250 টাকা বিক্রি করছে। অথচ আমাদেরই ইন্ট্রোডিউস করা ভ্যারাইটি কলাবতী, আর একটা লালচে কালো চাল। বৃষ্টিপাত কমার কারণে আমাদের ভবিষ্যৎ খাদ্য হচ্ছে এইটা, এই যে মিলেট, অধিক ক্যালসিয়াম যুক্ত, ফিঙ্গার মিলেট বলে, রাগি বলে। চাল কিন্তু খুব একটা পুষ্টিকর খাবার নয়, কিন্তু চালের থেকে অনেক গুণ পুষ্টিকর খাবার হচ্ছে মিলেট, ভুট্টা। প্রোটিনের নিরিখে প্রোটিন অনেক বেশি আছে। তো এইটা হচ্ছে আমার বক্তব্য, মানে ভবিষ্যৎ প্রজন্মটাকে ঠিক রাখার জন্য আমাদের একটু প্রকৃতি নির্ভর হতে হবে, প্রাকৃতিক চাষ ব্যবস্থা ফিরতে হবে, এবং আমাদের দেশের ফসলগুলোকে চিহ্নিত করে তাদেরকে একটু ভালোবাসতে হবে। তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মটা ভালো থাকবে। আসুন আমাদের আত্মরক্ষা, ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা পৃথিবীটাকে রক্ষা করি।